গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, দাদু ভাই, দিনের বেলায় যা করার করিস, কিন্তু সন্ধ্যার পরও দিঘির দিকে একদম যাস না, ওখানে অমঙ্গল হয়। সুমন হেসে উড়িয়ে দিল, ঠাকুমা, তুমিও যে কি বলো, ওসব পুরনো দিনের কুসংস্কার। ঠাকুমা গম্ভীর হয়ে বললেন, এটা কুসংস্কার নয় রে দাদু, ওখানে মালতীর বাস। মালতী? নামটা শুনে সুমনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কে এই মালতী? ঠাকুমার কাছেই শুনল সেই ভয়ঙ্কর কাহিনী। অনেক বছর আগে মালতী নামের এক যুবতী বধূর বিয়ে হয়েছিল এই গ্রামে, কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচারে সে একদিন ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি তার অতৃপ্ত আত্মা ওই দিঘি আর বটগাছটাকে আঁকড়ে করে আছে। বিশেষ করে অমাবস্যা আর পূর্ণিমার রাতে অনেকেই নাকি তার কান্নার শব্দ শুনেছে। কেউ কেউ তো জলের ওপর সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তিও ভাসতে দেখেছে। সুমন, আধুনিক শহরের ছেলে, এসব গল্প শুনে মনে মনে হাসল, কিন্তু ঠাকুমার অনুরোধে সে ঠিক করল রাতের বেলা ওদিকে যাবে না। প্রথম রাতটা ভালোভাবেই কাটল, কিন্তু দ্বিতীয় রাতে শুরু হল অদ্ভুত সব ঘটনা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুমনের। জানলার বাইরে থেকে একটা হালকা নুপুরের আওয়াজ ভেসে আসছে না, রিংঝিন রিংঝিন। মনে হলো হয়তো বাতাসের শব্দ। সে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সন্ধেবেলা সুমন বাড়ির বারান্দায় বসেছিল। হঠাৎ তার চোখ গেল দিঘির দিকে। চাঁদের আলোয় দিঘির কালো জলটা চিকচিক করছে। অদ্ভুত এক আকর্ষণ অনুভব করল সে। ঠাকুমার বারণ সত্ত্বেও তার পা দুটো যেন নিজে থেকেই ওকে দিঘির দিকে টেনে নিয়ে চলল। দিঘির পাড়ে পৌঁছতেই একটা হিম শীতল স্রোত ওর শির দ্বারা দিয়ে বয়ে গেল। চারপাশটা কেমন অস্বাভাবিক রকমের শান্ত। ঝিঝি পোকারাও যেন ভয়ে চুপ করে গেছে। বটগাছের ঝুড়িগুলো রাতের অন্ধকারে সাপের মতো দুলছে। হঠাৎই সে শুনতে পেল একটা কান্নার শব্দ, খুব চাপা, কিন্তু কান্নার মধ্যে যে কি ভীষণ কষ্ট আর যন্ত্রণা মেশানো তা শুনলেই গা ছমছম করে ওঠে। সুমন সাহসে ভর করে এদিক ওদিক তাকাল, কেউ তো নেই। কান্নার শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল, মনে হচ্ছে জলের ভেতর থেকে আসছে। সুমন দেখল দিঘির কালো জলের মাঝখানে একটা আলোড়ন উঠেছে। তারপর ধীরে ধীরে জলের ভেতর থেকে উঠে এলো একটা আবছা ছায়ামূর্তি, সাদা শাড়ি পরা, লম্বা চুল মুখের ওপর এমনভাবে ছড়িয়ে আছে যে মুখটা দেখা যাচ্ছে না। সুমনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে, এক চুলও নড়তে পারল না। ছায়ামূর্তিটা এবার জলের ওপর দিয়ে পা না ফেলে যেন ভেসে ভেসে ঘাটের দিকে এগিয়ে আসতে লাগল। তার ভেজা শাড়ির আঁচল থেকে জল টুপটুপ করে পড়ছে, আর সেই শব্দ হাতুড়ির ঘায়ের মতো লাগছে নিশুতি রাতে। মূর্তিটা যখন ঘাটের শেষ ধাপে এসে দাঁড়াল, তখন সে ধীরে ধীরে তার মুখের ওপর থেকে চুল সরাল। যা দেখল সুমন, তাতে তার হৃৎপিণ্ডটা যেন থেমে যাওয়ার উপক্রম হল। মেয়েটির কোনো মুখ নেই, চোখের জায়গায় দুটো কালো কুচকুচে গর্ত, আর সেই গর্ত থেকে যেন তীব্র ঘৃণা আর কষ্ট ঠিকরে পড়ছে। ঠোঁটের জায়গায় শুধু একটা লম্বা কাটা দাগ, যা দিয়ে অনবরত কালো রক্ত গড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পা দুটো। শাড়ির তলা থেকে বেরিয়ে থাকা পা দুটো ছিল উল্টো দিকে ঘোরানো। মূর্তিটা তার হাতটা সুমনের দিকে বাড়িয়ে দিল। সেই হাতে লম্বা লম্বা কালো নখ। একটা ফিসফিসে ভেজা গলায় সে বলে উঠল, আমায় শান্তি দিবি না? তোরাও তো ওদেরই মতো। সুমন আর সহ্য করতে পারল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর আগে সে শুধু দেখল মূর্তিটার চোখের গর্ত দুটো দপ করে জ্বলে উঠল, আর একটা বিকার রক্ত হাসিতে চড়াচড় ফেটে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকেরা সুমনকে দিঘির ঘাটে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে ক্রমাগত বিড়বিড় করছে, আমায় ছেড়ে দে মালতী, আমায় ছেড়ে দে। সুমন সে যাত্রায় বেঁচে গেছিল, কিন্তু তার মানসিক স্থিতি আর কখনো স্বাভাবিক হয়নি। সেদিনের পর থেকে সে আর কোনোদিন হাসেনি, কথা বলেনি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। গ্রামের লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে পোড়ো দিঘির পাশ থেকে মালতীর কান্নার শব্দ শোনা যায়। সে এখনও অপেক্ষা করে নতুন কোনো পথিকের জন্য, যে তার যন্ত্রণা ভাগ করে নিতে আসবে। কয়েক বছর কেটে গেছে।
সুমন তার শহুরে জীবনে ফিরে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি তাকে ছাড়েনি। সে এখন এক জীবন্ত লাশ, কথা বলে না, হাসে না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডাক্তার, মনোবিদ কেউই তার এই অবস্থার কারণ খুঁজে পায়নি। সুমনের কলেজের সবচেয়ে কাছের বন্ধু ছিল রজত। রজত পেশায় একজন অনুসন্ধানী সাংবাদিক। বন্ধুর এই আকস্মিক পরিবর্তনে সে ভীষণ চিন্তিত ছিল। সুমনের পরিবারের কাছ থেকে সব ঘটনা শুনে তার যুক্তিবাদী মন কিছুতেই এই ভুতুরে গল্প মেনে নিতে পারল না। তার বিশ্বাস এর পেছনে নিশ্চয়ই কোনো বাস্তবসম্মত কারণ আছে। বন্ধুকে সারিয়ে তোলার জেদ নিয়ে একদিন সে ব্যাগ গুছিয়ে রওনা দিল সুমনের সেই গ্রামে। গ্রামে পৌঁছে রজত প্রথমেই গেল সুমনের ঠাকুমার কাছে। বৃদ্ধা তাকে দেখে প্রথমে আপ্যায়ন করলেও রজতের আসার উদ্দেশ্য শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি হাতজোড় করে বললেন, দাদু, যা হওয়ার হয়ে গেছে, তুমি আর ওই সর্বনাশা দিঘির দিকে যেও না, মালতী কাউকে ছাড়ে না। রজত ঠাকুমাকে আশ্বস্ত করল যে সে শুধু দিনের বেলায় কিছু তথ্য সংগ্রহ করতে চায়। এরপর সে গেল সেই পোড়ো দিঘির পাড়ে। দিনের আলোতেও জায়গাটা কেমন যেন থমথমে, বাতাসে একটা অদ্ভুত বিষণ্ণতা। রজত পুরো এলাকাটা ঘুরে দেখল, ছবি তুলল। বটগাছটার প্রাচীনতা আর দিঘির কালচে জল তাকে আকর্ষণ করার বদলে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। গ্রামে দু একজন বয়স্ক মানুষের সাথে কথা বলে সে বিশেষ কিছু জানতে পারল না। সবাই মালতীর নাম শুনলেই ভয়ে চুপ করে যায়। কিন্তু রজত হাল ছাড়ার পাত্র নয়। সে গ্রামের পুরনো নথি, পঞ্চায়েত অফিসের রেকর্ড ঘাঁটতে শুরু করল। সেখানেই সে একটা সূত্র খুঁজে পেল। মালতীর শ্বশুরবাড়ির লোকেরা, যারা তার মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাদের নামে গ্রামের প্রান্তে বেশ কিছু জমি জমা ছিল, যা মালতীর মৃত্যুর কিছুদিন পরেই তারা বিক্রি করে দেয়। রজতের খটকা লাগল। অনুসন্ধান করতে করতে রজত গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরেন দাদুর দেখা পেল। হরেন দাদু এখন শয্যাশায়ী, স্মৃতিও ঝাপসা। কিন্তু মালতীর নাম শুনে তার ঘোলাটে চোখ দুটো ক্ষণিকের জন্য জ্বলে উঠল। কাপা কাপা গলায় তিনি যে তথ্য দিলেন, তা শুনে রজতের রক্ত হিম হয়ে গেল। হরেন দাদু বললেন, মালতী আত্মহত্যা করেনি দাদু, ওকে খুন করা হয়েছিল। তিনি জানালেন, মালতীর বাপের বাড়ি থেকে পাওয়া সম্পত্তিতে তার শ্বশুরবাড়ির লোভ ছিল। মালতী প্রতিবাদ করায় তাকে প্রায় মারধর করা হতো। যেদিন সে মারা যায় সেদিন তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার দেহ ওই দিঘির জলে ফেলে দেওয়া হয়েছিল। আর তার পা দুটো উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যাতে লোকে ভাবে এটা কোনো অপদেবতার কাজ এবং ভয়ে কেউ তদন্ত করতে না আসে। এটি ছিল এক নারকীয় হত্যাকাণ্ড, যা কুসংস্কারের চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। রজতের কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেল। মালতীর অতৃপ্ত আত্মা আসলে প্রতিশোধ চায়, শান্তি নয়। সে চায় তার উপর হওয়া অন্যায়ের কথা সবাই জানুক। রজত ঠিক করল সে তার লেখনীর মাধ্যমে এই সত্যিটা সকলের সামনে আনবে। সেদিন ছিল অমাবস্যা। রজত রাতে তার ডায়েরিতে সবটা লিখছিল। হঠাৎ সে শুনল সেই পরিচিত নুপুরের শব্দ, রিনঝিন রিনঝিন। শব্দটা ধীরে ধীরে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। রজতের বুকের ভেতরটা ধরাস করে উঠল, কিন্তু সে ভয় পেল না। বরং তার মনে হল মালতী হয়তো তাকে কিছু বলতে চায়। সে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। দিঘির দিক থেকে একটা হিমশীতল হাওয়া এসে তার গায়ে লাগল। চাঁদের আলো না থাকলেও সে স্পষ্ট দেখল দিঘির পাড়ে সেই বটগাছের নিচে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে অবয়বটা তার দিকে এগিয়ে এলো। রজত দৌড়ে পালাল না। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে উঠল, মালতী, আমি তোমার কষ্টটা বুঝি। আমি জানি তোমার সাথে কি হয়েছিল। আমি ভয় পাইনি। ছায়ামূর্তিটা তার থেকে কয়েক হাত দূরে এসে থেমে গেল। কোনো মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারের থেকেও গভীর দুটো গর্ত। সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো, কেউ বিশ্বাস করেনি, সবাই আমায় ডাইনি বলেছে। রজত বলল, আমি বিশ্বাস করি। আমি সবাইকে জানাবো তোমার সত্যিটা, কিন্তু এর জন্য তোমায় সুমনকে মুক্তি দিতে হবে। ও নির্দোষ। হঠাৎই মূর্তিটার কান্নার শব্দ থেমে গেল। তার জায়গায় শোনা গেল এক যন্ত্রণে কাতর চিৎকার। তার শরীরটা কাঁপতে শুরু করল, আর চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো হাজার হাজার বছরের জমে থাকা ক্রোধ যেন একসাথে ফেটে পড়বে। মূর্তিটা তীব্র গতিতে রজতের দিকে এগিয়ে এলো, কিন্তু রজত এক চুলও নড়ল না। সে চোখ বন্ধ করে শুধু বলল, তোমার মুক্তি অন্যায়ের প্রতিশোধে, নিরপরাধের রক্তে নয়। পরের মুহূর্তে সব শান্ত হয়ে গেল। রজত চোখ খুলে দেখল সামনে কেউ নেই, শুধু বাতাসে একটা ভেজা মাটির গন্ধ আর শিউলি ফুলের হালকা সুবাস। দিঘির পাড়ে সেই বহু বছরের জমে থাকা ভয়ের পরিবেশটা যেন এক লমহায় উধাও হয়ে গেছে। এর কয়েক সপ্তাহ পর রজতের একটা লেখায়
বিখ্যাত পত্রিকায় ছাপা হলো মালতীর ডায়েরি, এক চেপে রাখা সত্যের উন্মোচন। লেখাটি তোলপাড় ফেলে দিল। পুলিশ নতুন করে তদন্ত শুরু করল। মালতীর শ্বশুরবাড়ির বংশধরদের খুঁজে বের করে জেরা করা হলো এবং অবশেষে তারা তাদের পূর্বপুরুষদের অপরাধ স্বীকার করল। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটা ঘটল সুমনের সাথে। লেখাটা প্রকাশ পাওয়ার কিছুদিন পর একদিন সকালে সে তার মাকে প্রথম কথা বলল, মা, জল খাবো। সেই পোড়ো দিঘিটা এখন আর পোড়ো নেই। গ্রামের লোক চাঁদা তুলে ওটা সংস্কার করেছে। বটগাছটার নিচে এখন একটা মন্দির তৈরি হয়েছে, যেখানে মালতীর আত্মার শান্তির জন্য প্রদীপ জ্বলে। গ্রামের লোকে বলে অমাবস্যার রাতে এখন আর কান্নার শব্দ শোনা যায় না। মাঝে মাঝে শুধু গভীর রাতে দিঘির জল থেকে ভেসে আসে নূপুরের মিষ্টি রিনঝিন শব্দ। সেটা আর ভয়ের নয়, মুক্তির।